হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আরপি ম্যাথস গুরুকুলে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এক্সামিনেশন এটা হতে চলেছে খুব শীঘ্রই 21শে ডিসেম্বর। তার জন্য তোমাদের 10টি মক প্রোভাইড করা হচ্ছে, একদম ফ্রি মক। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আমাদের আরপি ম্যাথস গুরুকুল নামে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা একদম ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন করবে এবং এই মকগুলোর পিডিএফ ডাউনলোড করে সঙ্গে সঙ্গে তোমরা মকগুলো দিতে পারবে এবং আনসারকেও তোমাদের সেখানে প্রোভাইড করা হচ্ছে। আমি একদম ডেট ওয়াইজ বলে দিচ্ছি যে কোন কোন ডেটে তোমরা মকগুলো পাবে, সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো মক টু আমাদের অলরেডি পাবলিশ হয়ে গেছে টেলিগ্রামে, এবং তার আজকে আমি ম্যাথস 30টি প্রশ্নের সলিউশন দেখাবো। একদম দেখো, ফার্স্ট সলিউশন হবে 30টা প্রশ্ন, তোমরা 15 মিনিটের মধ্যে আনসার করতে পারবে পরীক্ষা হলে। ওকে, চলো দেখি প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। ওই দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটোর লসাগু কী হবে? দেখো, যখন এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষা, তোমরা সাধারণত কী করে থাকো যে সংখ্যা দুটোর অনুপাত 3:4 বলা হয়েছে, তাহলে আমরা জানি যে অনুপাতের দুটো টার্মের সঙ্গে যদি গসাগুকে গুণ করে দিই, মানে 3x4 আর 4x4 করে দিই, তাহলে আমি সংখ্যা দুটো পেয়ে যাবো। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 3×4 12, 4×4 16। তো এবার 12 আর 16 এলসিএম বা লসাগু আমরা সবাই জানি, তাহলে হচ্ছে কত? 48। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, 48C হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু এখন আর তোমরা এইভাবে পরীক্ষা হলে এই প্রশ্নটা এভাবে করবে না। আমি তোমাদের বলেছি অনেক আগেও যে যখনই দুটো সংখ্যার অনুপাত বলা থাকবে এবং তাদের গসাগু বলা থাকবে, তখন আর সংখ্যা দুটো আলাদা করে নির্ণয় করার কোনো দরকার নেই। রেশিওর যে দুটো টার্ম আছে 3 আর 4, তাহলে 3 আর 4 আমি গুণ করব, তার সঙ্গে গসাগু গুণ করে দেবো, তাহলেই আমি এলসিএম পেয়ে যাব। তাহলে বোঝা গেল আমি কি বলবো না, রেশিওর দুটো টার্মের গুণফল এবং তার সঙ্গে গসাগুর গুণফল করলেই আমি পেয়ে যাবো কি? লসাগু বা এলসিএম। তাহলে দেখো 3×4 12, 4 48 হয়ে যাবে কি আমার কারেক্ট আনসার? অপশান সি। বোঝা গেল? বলবো দেখো, সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। একটি পরীক্ষায় পাস নম্বর 40%, এই প্রশ্নটার সামান্য একটু প্রিন্টিং মিস্টেক আছে প্রশ্নপত্রে। বলা হয়েছে একটি ছাত্র 185 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো। খুব ভালো কথা। বলেছে পরীক্ষার মোট নম্বর কত, মানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল। দেখো, এই যে লাইনটা বলা হয়েছে যে একটি ছাত্র 185 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো, এর মানে কি? যদি 185তে আরও আমি 5 যোগ করে দিতাম, যদি 185তে আরও 5 যোগ করে দিতাম, মানে আরও যদি 5 নম্বর সে এক্সট্রা পেতো, তাহলে সে পাস করে যেত। এ কথাটা মানে তো এটা। তাহলে 185 প্লাস 5 মানে হচ্ছে 190 হচ্ছে আমার পাসিং মার্কস। হ্যাঁ কি না? আর সেটাই পার্সেন্টেজে বলা হয়েছে কত? 40%। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে 40%-এর ভ্যালু হচ্ছে কত দাদা? 190। তাহলে এখান থেকে 100%-এর ভ্যালু নির্ণয় করলেই আমার কারেক্ট আনসার পেয়ে যাব। তাহলে যখন এই ধরনের প্রশ্ন দেবে, আমি দেখছি 40-এর মধ্যে 100 লুকিয়ে নেই। 40কে ডাইরেক্ট গুণ করলে 100 পাওয়া যায় না, কিন্তু আমি যদি 40 থেকে 20-তে চলে যাই, দেখো 40%-এর ভ্যালু 190। যদি বলি তাহলে 20%-এর ভ্যালু কত, এভাবে ভাবতে শিখতে হবে। 40%-এর ভ্যালু যদি 190 হয়, তাহলে 20%-এর ভ্যালু কত? তাহলে এখানে পার্সেন্টেজ কত হয়েছে? 2 ভাগ হয়েছে, তাহলে ভ্যালুটাও 2 ভাগ হবে। তার মানে 190কে 2 ভাগ করলে কত হবে? দাদা 95। ইটস নট ইবল, একদম ঠিক। তাহলে 20%-এর ভ্যালু যদি 95 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 20% থেকে আমি 100% কী করে যাবো? 5 গুণ করে। তাহলে 95কে 5 গুণ করে দেবো, তাহলেই আনসার পেয়ে যাবো। 95 × 5 করলে কত হবে? দাদা হচ্ছে 475। হ্যাঁ কি না? তাহলে 475 কি অপশান আছে? নেই। অ্যাকচুয়ালি 450 টাকা প্রিন্টিং মিস্টেক হয়েছে, 475 হবে কারেক্ট আনসার, অপশান বি। ওকে, নেক্সট প্রশ্ন। বলছে এক ব্যক্তি একটি ঘড়ি 600 টাকায় কিনে তা 750 টাকায় বিক্রি করলো। তার মানে সিপি বলা হয়েছে 600, এসপি বলা হয়েছে 750, আর এসপি মাইনাস সিপি করলে কী পাওয়া যায় না? প্রফিট পাওয়া যায়। তাহলে প্রফিট কত হয়? 750 মাইনাস 600, অ্যান্ড দ্যাট ইজ 150। প্রফিট পার্সেন্টেজ কার ওপর নির্ণয় করা হয়? সাধারণত সিপির ওপর নির্ণয় করে। যদি কিছু না বলা থাকে তাহলে কিছু বলা নেই, মানে আমি কী করবো? শতকরা কত লাভ হয়েছে কার ওপর শতকরা নির্ণয় করবো? সবসময় সিপির ওপরে। তাহলে 150/600, আর 150/600 মানে হচ্ছে 1/4, আর 1/4কে আমরা পার্সেন্টেজে করলে কত পাই? 25%। ইটস নট ইট, একদম ঠিক। তখন অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে এ একটি কাজ 10 দিনে করে, বি সেই কাজটি 15 দিনে করতে পারে, তাহলে একসঙ্গে কাজ করলে কতদিন সময় লাগবে? তাহলে যখনই এর গল্প বলা থাকবে ইন্ডিভিজুয়াল, বি এর গল্প ইন্ডিভিজুয়াল বলা থাকবে, কত না 15, তাহলে আমাকে এ বি একসঙ্গে, মানে এ প্লাস বি একসঙ্গে কাজটা কতদিনে করছে নির্ণয় করতে বলবে। তখন এলসিএম করে টোটাল কাজ নির্ণয় করে এফিসিয়েন্সি দিয়ে করার কোনো দরকার নেই। ডাইরেক্ট আমার ফর্মুলা যে এ যদি এক্স দিনে করে, বি যদি ওয়াই দিনে করে, তাহলে এ প্লাস বি করবে কত? XY/X প্লাস ওয়াই দিনে। তার মানে 10 × 15/15 + 10 কত? 25।
তাহলে দেখো 5 5 25, এখানে 5 2 10, 5 3 15, 3 2 6, তাহলে একসঙ্গে করলে তারা 6 দিনে কাজটা শেষ করবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে একজন লোক ঘন্টায় 30 কিমি বেগে চললে এক নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় লাগে। খুব ভালো কথা। তাহলে যদি সে ওই দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করতে চায় তবে তার গতিবেগ কত হওয়া উচিত? তাহলে ওই দূরত্বটাকে নির্ণয় করতে হবে। ডিস্টেন্স নির্ণয় করলে আমি কী করতে পারবো না, বেগ নির্ণয় করতে পারবো না। তাহলে ডিস্টেন্স কত? আমি জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে কি স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড এখানে কত বলা ছিল 30 কিমি পার ঘন্টা, টাইম কত বলা ছিল 5 ঘন্টা। তাহলে এই দূরত্ব যে পেলাম 150, এই 150 কিলোমিটার সে 3 ঘন্টা অতিক্রম করতে চায়, তাহলে আমি কত বেগ পাবো? তাহলে আমরা জানি যে স্পিড যখন নির্ণয় করবো তখন ডিস্টেন্স বাই কী হয়ে যায়, টাইম হয়ে যায়। তাহলে 150/3 করে দিই, তার মানে 50 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তখন আমার বেগ। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 150 টাকা হবে? তাহলে আমরা সবসময় জানি যে আমাকে যেটা নির্ণয় করতে বলবে, আমাকে নির্ণয় করতে বলেছে কত বছরে, টাইম নির্ণয় করতে বলেছে। তাহলে ডাইরেক্ট আমি বলে দেবো টাইম ইজ ইকাল টু কি, SI ইন্টু 100 সবসময় ওপরে থাকবে, বাই যেটা দেওয়া আছে পি দেওয়া হয়েছে আর রেট অফ পার্সেন্টেজে পি হচ্ছে কি প্রিন্সিপাল, ব্যাস টাইম পেয়ে যাবো। SI কত দাদা? SI হচ্ছে আমার এখানে 150 টাকা সুদ হয়েছে, তাহলে 150 ইন্টু 100, দাদা পি কত 600, দাদা রেট অফ পার্সেন্টেজ কত আমার বলা হয়েছে 5%, গল্প শেষ। তাহলে এবার দেখো এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিচ্ছে, 5 এখানে কত যাচ্ছে 30, আর 6 5 30, তার মানে 5 বছরের জন্য আমার টাকাটা কী করতে হবে, রাখতে হবে ব্যাংকে। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে এটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি একদম ইজি প্রশ্ন, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কী বলবো, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে এ স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বলবো এ স্কোয়ার হয়ে যাবে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে 10 স্কোয়ার করলে কত হবে দাদা 100। তাহলে 100 বর্গ সেন্টিমিটার কোথায় আছে? অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? আমাকে বলো প্রথম মৌলিক সংখ্যা কোনটা? আমরা সবাই জানি ফার্স্ট প্রাইম নাম্বার ইজ 2, 1 কিন্তু প্রাইম নাম্বার নয়। তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে 9 কিন্তু 11। বলো এবার সাম কত? এদের সাম হয়ে যাবে দাদা 2 আর 3 5, 5 10, আর 7 17, 11 হচ্ছে 28। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 28, এটা মাথায় রাখবে। এর গড় কত হবে? তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, 5টা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 5 25, 5 6 30, 5.6, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। এরা মুখস্থ রাখবে, এটা প্রায় পরীক্ষায় আসে যে প্রথম 5টি মৌলিক সংখ্যার সাম কত, দ্যাট ইজ 28, আর অ্যাভারেজ কত 5.6। ওকে, নেক্সট প্রশ্ন এটা নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? তাহলে যখনই ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তম নির্ণয় করতে বলবে, আমি তোমাদের আগেও বলেছি যে আমি দেখব কি আগে ফার্স্ট হচ্ছে আমার লব আর হর, নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স কত, লব আর হরের মধ্যে ডিফারেন্স কত। যদি প্রত্যেকটা ভগ্নাংশের এবং যদি ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ হয়, মানে নিউমারেটর ছোট এবং ডিনোমিনেটর বড়, নিউমারেটর লেস দ্যান ডিনোমিনেটর, ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে মনে রাখবো যে যদি আমার নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স সব জায়গায় সমান হয়, ওকে, ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর সব জায়গায় যদি সমান হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় সে হচ্ছে বড়, যে ভগ্নাংশের লব ছোট সে হচ্ছে ছোট। ওকে, তাহলে দেখো এখানে 1 আর 2, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? অপশান কী বলা হয়েছে? প্রথম অপশান হচ্ছে 1 আর 2, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 1, 3 আর 4 এদের লব আর হরের মধ্যে ডিফারেন্স কত দাদা 1, 2 আর 3 এদের লব আর হরের মধ্যে ডিফারেন্স কত দাদা 1, 5 আর 6 এদের লব আর হরের মধ্যে ডিফারেন্স কত দাদা 1। তাহলে প্রত্যেক জায়গায় ডিফারেন্স কি সমান, ইকুয়াল। তাহলে আমি কি বলবো, সেটাই হবে ক্ষুদ্রতম ভগ্নাংশ যার লব ছোট। তাহলে লব ছোটোখানে দেখতে পাচ্ছি একমাত্র 1, তাই তো? তারপরে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। এর বৃহত্তম ভগ্নাংশ বলতো, তাহলে যেখানে দেখতাম যে লব বড় সে হতো বৃহত্তম, লব বড় কোথায় 5, তার মানে তখন বলতাম কি 5 আর 6 হতো বৃহত্তম ভগ্নাংশ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো A/B, 2/3, B/C, 4/5, A/B/C নির্ণয় করতে হবে। খুব ইজি একটা কনসেপ্ট, আমি অনেকবার বলেছি, যেখানে A, B, C লিখে নাও। A/B কত বলা হয়েছে 2/3, B/C কত বলা হয়েছে 4/5। আমাকে A/B/C নির্ণয় করতে হবে, কিচ্ছু নয়, 2 এর সঙ্গে 4 গুণ করবো, করলে কত হয় 8 লেখো, 3 এর সঙ্গে তারপর 4 গুণ করবো, করলে কত হয় 12 লিখবো, আবার 3 এর সঙ্গে 5 গুণ করবো, করলে কত হয় 15 লিখবো, ব্যাস এটাই হয়ে যাবে A/B/C এর ভ্যালু। 8:12:15, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন বলে যে সরলীকরণ করতে হবে। বাবা খুব ইজি একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নে অনেক স্টুডেন্টের অনেকবার ভুল হয়। দেখো এখানে কি বলা হয়েছে 5
+5, তারপরে ভাগ, তারপরে গুণ আছে, গুণ 5, তারপরে ভাগ 5, সব কটা ডিজিট কিন্তু এক, তারপরে বিয়োগ 5। তাহলে আমায় কিন্তু বদমাশ রুল মাথায় রাখতে হবে, BODMAS। এখানে দেখো এই বি আর ও মানে ব্র্যাকেট আর অফ, এর কোনো কাজ নেই, কারণ এটা নেই এখানে, ঠিক আছে। তাহলে আমার DMAS নিয়ে কাজ, ডি হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। তাহলে আগে কিন্তু ডিভিশনের কাজ হবে। তাহলে 5 ভাজিতক 5 করে আমি কী পাবো? 1 পাবো। আর 1-এর সঙ্গে 5 গুণ করলে কী হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে আলটিমেট এই পার্টটার কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে হয়ে গেল কি 5 + 5 -5, আর এই -5 + 5 ক্যান্সেল আউট হয়ে গেল, আনসার হয়ে গেল কি 5। তাহলে সবসময় এই ধরনের প্রশ্নের আনসার কিন্তু কিচ্ছু না করেই ডিজিট যেটা আছে সেটা হয়ে যাবে কারেক্ট আনসার। কোনো কিছু অঙ্ক করার, এই এত কিছু করলাম এটা করার কোনো দরকার নেই। যে ডিজিটটা এখানে থাকবে, যে ডিজিটটাই রিপিট হচ্ছে, সেই ডিজিটটাই হবে আমার আনসার, 5ই হবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? ওটা খুব সুন্দর পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। খুব ভালো কথা। 6 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ ছিল, আরও ভালো কথা। তাহলে ছেলের বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে? দেখো, সবসময় এই ধরনের প্রশ্নে বলেছি যে শর্তটা বলা থাকবে সেই শর্তের মধ্যেই কিন্তু আনসার লুকিয়ে আছে। 6 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ ছিল, তার মানে ছেলের বয়স যদি x থাকতো, বাবার বয়স ছিল 5x, তাহলে এখান থেকে আমি বলতে পারতাম যে ফাদার আর সনের বয়সের অনুপাত ছিল কত? 5:1। ইটস নট ইট, একদম ঠিক। এটা 6 ইয়ার্স বিফোরের গল্প, 6 ইয়ার্স বিফোরের গল্প। এবার আমাকে বলো যে 6 ইয়ার্স বিফোরের যদি 5:1 আমার রেশিও থাকতো, তাহলে 6 ইয়ার্স বিফোর তাদের বয়সের যোগফল কত ছিল? আমি দেখছি বাবা ছেলের বর্তমান বয়সের অনুপাত বলা যায় 60। তাহলে 6 বছর আগে দুজনকার বয়সে কি 6 বছর করে কম ছিল? তা দুজনকার বয়স 6 বছর করে কম, মানে কি বাবার বয়সও 6 বছর কম, ছেলের বয়সও 6 বছর কম, কারণ টোটাল কত? 12 বছর কম। তারপরে আলটিমেট 60 ছিল বর্তমান বয়সের সমষ্টি, তাহলে 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি 60 - 12 ছিল, আর 60 - 12 মানে কত? 48। ইজ নট ইট, একদম ঠিক। তাহলে দেখো রেশিও দুটো টার্মকে যোগ করলে মানে 5 আর 1 যোগ করলে 6 হয়। 6-এর ভ্যালু কত বলা হলো? তাহলে 48। তাহলে কত গুণ করলে? 8 গুণ করলে, তাহলে 6 বছর আগে বাবার কত বয়স ছিল? এখানেও 8 গুণ হবে, আর এখানেও 8 গুণ হবে, তার মানে 40, আর এখানে হচ্ছে 8। বলো ছেলের বর্তমান বয়স কত হবে? ছেলের বর্তমান বয়স 8, 6 বছর অ্যাড হবে, 6 বছর আগের গল্প পেয়েছি, তাহলে বর্তমানে 8 + 6 14। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। 60 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত 2:1। খুব ভালো কথা। তাহলে এখানে আমার মিল্ক আছে আর ওয়াটার আছে, মিশ্রণে মিল্ক আর ওয়াটার আছে, অনুপাত বলা হয়েছে কত? 2:1। বলা হয়েছে এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত 1:2 হবে। তাহলে আলটিমেট হয়ে যাবে 1:2। মেশাবো কি সেটা আমার ভেবে রাখতে হবে। মেশাচ্ছি কি আমি? না জল মেশাচ্ছি। তাহলে আমি জল নিয়ে কিন্তু আর কাজ করব না, আমি মনে রাখবো কি যেটা মেশাচ্ছি না, যেটা কনস্ট্যান্ট, সেটা নিয়ে হবে আমার কাজ। কনস্ট্যান্ট কি? মিল্কের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আগেও যদি মিল্ক 2 থাকতো, এখনও মিল্ক 2 হওয়া উচিত, তাই তো? হ্যাঁ কি না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে আগে আমার মিল্ক ছিল 60 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত ছিল 2:1। তাহলে 2 + 1 3 যোগ করলে হয় 3-এর ভ্যালু 60, তাহলে 2-এর ভ্যালু কত? তাহলে 40, আর 1-এর ভ্যালু কত দাদা? না 20। ইটস নট ইট, একদম ঠিক। তাহলে আমার মিশ্রণে আগে 40 লিটার মিল্ক ছিল, তাহলে এখনও 40 লিটার মিল্ক থাকার কথা, হ্যাঁ কি না? তার মানে এখন 1-এর ভ্যালু হচ্ছে 40, তাহলে 2-এর ভ্যালু কত হওয়া উচিত? তাহলে 2-এর ভ্যালু হবে 80, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে বলো আগে 20 লিটার ছিল ওয়াটার, এখন হয়ে গেল 80 লিটার ওয়াটার, তাহলে কত লিটার ওয়াটার আমি অ্যাড করলাম? না +60। তাহলে 60 লিটার ওয়াটার আমার কী হয়েছে? অ্যাড করা হয়েছে। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে যাই। বলছে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে চললে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে কত সময় লাগবে? খুব একদম ইজি, একদম এর থেকে সহজ প্রশ্ন হয় না ট্রেনের। ট্রেন যখন একটা কোনো নেগলিজেবল লেন্থের বস্তুকে অতিক্রম করে তখন সে সবসময় নিজের দৈর্ঘ্য যায়। তাহলে টেলিগ্রাফ পোস্টের কোনো লেন্থ আমি নেই ধরে নিলাম, তাহলে টেলিগ্রাফ পোস্টকে যখন সে অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্যে যাচ্ছে, তার মানে 100 মিটার তার দৈর্ঘ্য, সে 100 মিটার যাচ্ছে। ওকে, আমার বলা হয়েছে তার বেগ 60 কিমি/আওয়ার, তাহলে সময় লাগবে কত নির্ণয় করতে হবে। তাহলে আমি সেকেন্ড দেখতে পাচ্ছি আনসার আছে, তাহলে 60 কিমি/আওয়ারকে আমি কি মিটার/সেকেন্ডে ট্রান্সফার করবো? তাহলে 60 ইন্টু কী করবো? 5-18 করে দেবো, ব্যাস, তাহলেই মিটার/সেকেন্ড হয়ে যাবে, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে হচ্ছে কত? কাটাকুটি যাচ্ছে, একদম 6 × 3 = 18, 6 × 2 = 10, তার মানে হচ্ছে
50/3 মিটার/সেকেন্ড। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। নির্ণয় করতে হবে কি, সময় লাগবে কত, মানে সময় নির্ণয় করতে হবে। আর সময় সমান কী হয় না, সময় হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে 100 মিটার, স্পিড কত 50/3, তার মানে নিচে 50 ওপরে 3 গুণ হয়ে যাবে, 50 2 100, 3 2 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড আনসার কোথায় আছে? অপশান নেই। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে না, একটি জিনিসের দাম 20% কমানো হলে ব্যবহার কত শতাংশ বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে। তো এই ধরনের প্রশ্ন আমি তোমাদের অনেকবার বলেছি, হাজার একটা বাজারে ফর্মুলা আছে, হাজার একটা তোমার শর্টকাট আছে, সব কিচ্ছু করতে লাগবে না। মনে রাখবো কি, যে জিনিসটার দাম 20% কমানো হয়েছে, তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালুটা আমার ভালো করে মনে রাখতে হবে। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমি অনেক কাজ তোমাদের করিয়েছি। এই ফ্র্যাকশন ভ্যালু মানে কি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে 20/100। পার্সেন্টেজকে ফ্র্যাকশানে করতে হলে কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 20/100 মানে বলতে পারি 1/5। এর মানে হচ্ছে যে জিনিসটার ভ্যালু ছিল 5, সেটা 1 কমেছে, তাহলে 1 যদি কমে যায় তাহলে হয়েছে কত, 4। তার মানে আলটিমেট জিনিসটার ভ্যালু হয়ে গেছে 4/5 গুণ হয়ে গেছে। বোঝা গেল? কী করে বুঝবে? দেখো একটা জিনিসের ভ্যালু ছিল 5, সেটা 1 কমেছে, কমে হলো 4। হ্যাঁ কি না? তাহলে এবার আমাকে বলো যে 5 থেকে 4 হলো কি করে, 5কে কত গুণ করলে 4 হয়? তুমি বলো 5কে দাদা 4/5 গুণ করলে, 4/5 গুণ করলে 4 হয়। দেখো 5 5 ক্যান্সেল হয়ে যাবে, হয়ে থাকবে, পড়ে থাকবে কি 4। তার মানে পরিষ্কার এখান থেকে বুঝে গেলাম যে ভগ্নাংশটা ছিল জিনিসটা যে ভ্যালু ছিল সেটা 4/5 গুণ হয়ে, জিনিসটা যে ভ্যালু ছিল সেটা 4/5 গুণ হয়ে 4 পেয়েছি। 5কে 4/5 গুণ করে আমি কত পেয়েছি? 4 পেয়েছি। এবার আমাকে কী বলেছে না, খরচ আমার অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে আমি ব্যবহার কত শতাংশ বাড়াবো। তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা দুটো জিনিসে কনফিউজ হয়ে যাও, যে একটা তো এখানে জিনিসটার দাম, আবার একটা হচ্ছে কনজাম্পশন বা ব্যবহার। এখানে এই দুটো জিনিসের মধ্যে গোলাবে না, ভাববে শুধু এটুকুই যে 5কে 4/5 গুণ করে আমি 4 পেয়েছি, তাহলে 4কে কত গুণ করে আবার 5 ফেরত পাবো। তুমি বলো 4কে কত গুণ করলে 5 ফেরত পাবো? তাহলে কিছুই নয়, 4কে যদি আপনি 5-এর 4 দিয়ে গুণ করে দেন তাহলেই আবার 4 ফিরে পাবেন। একদম ঠিক। তাহলে এই যে গল্পটা বললে তোমরা, এটাই একমাত্র ঠিক। তার মানে জিনিসটার ভ্যালু 4/5 গুণ হয়ে 4 পেয়েছিলাম, এবার সেটাকে 5-এর 4 গুণ করলেই আবার আমি আগের জায়গায় ফিরে আসবো। ঠিক আছে, তার মানে 5-এর 4 ভগ্নাংশ দিয়ে আমি কী বোঝাতে পারি, 5-এর 4 ভগ্নাংশ দিয়ে আমি এটা বোঝাতে পারি যে জিনিসটার ভ্যালু ছিল 4, সেটা হয়েছে 5, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে বাড়ানো হলো কত? 1-এর 4 বাড়ানো হলো। তাহলে কত পার্সেন্টেজ বাড়ানো হলো? ইনটু 100, মানে 25% বাড়ানো হলো। দ্যাটস ইট। এই ব্যাপারটা যে একবার বুঝে যাবে তার আর কোনো শর্টকাট কাজে লাগবে না, জীবনে এই ধরনের প্রশ্ন একদম দেখেই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, যদি দুটো সংখ্যার গুণফল 2125, তাদের গসাগু 25, লসাগু কত? তাহলে যখন দুটো সংখ্যার গল্প বলা থাকবে তখন আমি মনে রাখবো যে লসাগু আর গসাগুর গুণফলই হয়ে যাবে কি, সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান। তাহলে সংখ্যা দুটোর গুণফল দেওয়া হয়েছে, গসাগু দিয়ে দেওয়া হয়েছে, তাহলে লসাগু কী করে পাবো? গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে, তাহলে এটাই হচ্ছে আমার এলসিএম বা লসাগু। তাহলে 2125/25 করলে কত হবে দাদা? 25 এখানে কতবার যাচ্ছে? পুরোবার 212, মানে 25 পুরোপুরি 8বার যাচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে 8 একমাত্র অপশান নেই, 85 দেখতে পাচ্ছি। আর করার দরকার নেই, 25 কতবার? পুরোপুরি যাচ্ছে 8বার। 25 8 কত? 200। তাহলে 200 মানে এখানে কত পড়ে যাচ্ছে? আর 12 মানে হচ্ছে 125। তাহলে 25 5 125, 85 হয়ে গেল কারেক্ট আনসার। দেখো কী বলা হয়েছে না, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে, কর্ণ নির্ণয় করতে হবে। তাহলে কিচ্ছু নয়, জাস্ট আমি কী করব, দৈর্ঘ্য স্কোয়ার আর প্রস্থ স্কোয়ার যোগ করব, তাকে কী করব, বর্গমূল করব। তাহলে আমি ভাববো এরমভাবে, তোমাদের একটু শিখিয়ে দিই ব্যাপারটা, যে যদি একটা আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে হয়, এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, ধরো ABCD একটা হচ্ছে আয়তক্ষেত্র, এবং A আর C পয়েন্ট, কৌণিক পয়েন্টগুলোকে যোগ করলে যে স্ট্রেট লাইন তৈরি হয় তাকে আমরা বলে থাকি কর্ণ, বা যাকে আমি বলে থাকি ইংলিশের ডায়াগোনাল। ওকে, তাহলে এখানে দুটো কর্ণ পাবো, AC এবং বিডিকে যদি যোগ করি তাহলে এটাও একটা কর্ণ হবে। ওকে, কিন্তু আমি মনে রাখবো যে এখানে দুটো কর্ণের লেন্থ কী হবে? ইকুয়াল হবে। দুটো কর্ণের লেন্থ কী হবে? ইকুয়াল হবে। আমি যদি AC টানি তারও লেন্থ যা হবে, বিডিরও লেন্থ তাই হবে। ওকে, তাহলে ওখানে বলা হয়েছে যে দৈর্ঘ্য বলা হয়েছে 20, তাহলে BCর ভ্যালু কত? 20, আর প্রস্থ কত? 15। তাহলে এবির ভ্যালু কত? 15। তাহলে নির্ণয় করতে হবে ACর ভ্যালু, মানে কর্ণের ভ্যালু নির্ণয় করতে হবে। ACর ভ্যালু আমি চোখ বন্ধ করেই বলতে পারি 25, আমায় কিছু করতে হবে না। যদি আমি এটা মনে রাখি যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সবসময় 5 স্কোয়ারের সঙ্গে সমান হয়।
এবং এটি হচ্ছে একটি ট্রিপলেট যেখানে 3, 4, 5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইডকে ডিনোট করে, যেখানে 5 সবসময় অতিভুজ হবে, 5 সবসময় কী হবে, অতিভুজ হবে বা হাইপোটেনিউস হবে, এবং 3 হতে পারে লম্ব বা ভূমির মধ্যে একজন, 4 হতে পারে লম্ব বা ভূমির মধ্যে একজন, 5 সবসময় কিন্তু অতিভুজ হবে। আর এখানে দেখো অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবার দেখো যে 3কে কত 5 গুণ করে দিলাম, 5 গুণ করলে কত পাই, 15 পাই না, একদম ঠিক। 4কে 5 গুণ করলে কত পাই, 20 পাই না, বলবে একদম ঠিক 20 পাই। তাহলে 5 করে যদি 5 গুণ করি তাহলে 25 পাই না, একদম ঠিক। মনে রাখবো যে 3কে যদি 5 গুণ করি, 4কে যদি 5 গুণ করি, 5কে যদি 5 গুণ করি, তাহলে যে নাম্বারগুলো পাই সেগুলোও কিন্তু একটা ট্রিপলেট বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড হবে। তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইজিক্যাল টু সবসময় 25 স্কোয়ার হবে। তার মানে এসির লেন্থ সবসময় 25 হবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। এবার তোমার বক্তব্য হবে যদি দাদা এখানে 3কে 4 গুণ করতাম তাহলে 12 পেতাম, 4কে যদি 4 গুণ করতাম তাহলে 16 পেতাম, 5কে 4 গুণ করতাম তাহলে 20 পেতাম, তাহলে এরাও তিনটে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড হবে, একদম ঠিক। আমি যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইডকে একই সংখ্যা দিয়ে গুণ করি, ঠিক আছে, তারাও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করবে এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাই। বলছি 10টি সংখ্যার গড় হচ্ছে 30, পরে দেখা গেল একটি সংখ্যা 15-র বদলে 52 লেখা হয়ে গেছিলো, তাহলে সঠিক গড় নির্ণয় করতে হবে। প্রশ্নটার মধ্যে একটু অপশানে ভুল আছে, ঠিক করে নেবে, আমি তোমাদের ঠিক করে বলে দিচ্ছি। দেখো 10টা সংখ্যার গড় 30 বলা হয়েছে, তোমরা সাধারণত কী করবে, 10টা সংখ্যার গড় 30 বলা হয়েছে, তাহলে আমি 10টা সংখ্যার যোগফল কত হবে, সমষ্টি কত হবে, 30 × 10, 300 দাদা, এরকমভাবে করতে শুরু করবে। কিন্তু এই দিন চলে গেছে, আমি বলেছি তোমাদের এইভাবে তোমরা কিন্তু আর গড়ের অঙ্ক করবে না। যারা আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ম্যারাথন ক্লাস 3টে দেখেছে এবং তার সঙ্গে টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করিয়েছি আমি একটা প্লেলিস্টে, এবং সেই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। যারা এই সলিউশনটা পুরোটা দেখেছে তারা কিন্তু এই প্রশ্নের সলিউশন আর এভাবে করবে না। তারা কি বলবে যে 10টা সংখ্যার গড় 30, কোনো ব্যাপার না, তাহলে আমি 30 হওয়ার কথা ছিল আমার গড়, কিন্তু দেখা গেছে যে 15 একটা সংখ্যা লেখার কথা ছিল, আমি 52 লিখে ফেলেছি, মানে আমি বেশি লিখে ফেলেছি। তাহলে বেশি লিখে ফেলেছি মানে কারেক্ট গড় যেটা অ্যাকচুয়াল গড় হবে সেটা 30 অপেক্ষা কম হবে, 30 অপেক্ষা কম দেখতে পাচ্ছি। অপশান সিও নয়, অপশান বিও নয়। তাহলে ডি অপশানটা যদি 30 অপেক্ষা বেশি থাকতো তাহলে আমি চোখ বন্ধ করে অপশান এ আমি কী করতে পারতাম, দাগ দিতে পারতাম, কোনো অঙ্ক করারই দরকার ছিল না। ওকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এও 30 অপেক্ষা কম, ডিও 30 অপেক্ষা কম, কিন্তু এই দুটোর মধ্যে কোনোটা আনসার হবে না। এখানে সামান্য মিস্টেক হয়েছে একটা, সেটা তোমাদের দেখতে হবে, তুমি বলে দিচ্ছি আমি। দেখো 15 লেখার কথা ছিল, 52 লিখেছি, কত বেশি লিখেছি দাদা, 52 - 15 বেশি লিখেছি, তাহলে 52 - 15 কত দাদা, 37। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 37 আমি বেশি লিখে ফেলেছি, তাহলে 37 যেটা বেশি লিখে ফেলেছি সেটা কারেক্ট গড় যখন নির্ণয় করব, যতটা পরিমাণ বেশি লিখবো বা কম লিখবো, সবসময় বেশি বা কম সব মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হয়। এটাই হচ্ছে গড়ের মেন আইডিয়া, ঠিক আছে। গড়ের মেন কনসেপ্ট হচ্ছে এটা, যে যত পরিমাণ বেশি নিয়ে আসবো, যত পরিমাণ কম নিয়ে আসবো, সেটা সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 37 আমি বেশি লিখে ফেলেছি, তাহলে সবার মধ্যে ভাগ করলে প্রত্যেকের ভাগে কত করে পড়বে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 10টা সংখ্যা আছে, তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়বে, 37/10, মানে 3.7, প্রত্যেককে আমি বেশি লিখে ফেলেছি। তাহলে আলটিমেট গড় কত হবে না, 30 - 3.7, তাহলে 30 - 3 করলে 27, তাহলে আরও 0.7 কম, মানে 26.3, এখানে 28 হয়ে গেছে, আর 8-এর জায়গায় 6 হবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, 26.3 হবে বাবা। ওকে, একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে কোনো আসল 5 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে এই প্রশ্ন আমি তোমাদের অনেকবার করিয়েছি যে 5 বছরের দ্বিগুণ হচ্ছে, 5 বছরের দ্বিগুণ হচ্ছে মানে কি, 5 বছরের দ্বিগুণ হচ্ছে মানে কি, মানে আমি যদি 1 টাকা রাখি সেটা দ্বিগুণ, মানে 2 গুণ হলে 2 হয়ে যাচ্ছে। তাহলে 2টা কি, 2টা তো অ্যামাউন্ট, আর 1টা কি, প্রিন্সিপাল। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি বার্ষিক সরল সুদের হার, সরল সুদ মানে কি, সিম্পল ইন্টারেস্ট, তাহলে প্রত্যেক বছর সুদ সমান। তাহলে আমি 1 টাকা প্রিন্সিপাল রাখছি, হয়ে যাচ্ছে অ্যামাউন্ট 2 টাকা, তাহলে আমার সুদ কত, এসআই কত, এসআই হচ্ছে A - P, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ, অ্যান্ড দ্যাট ইজ 2 - 1 হচ্ছে 1। তাহলে 1 টাকায় আমি 1 টাকা সুদ পাচ্ছি, তাহলে এসআই পার্সেন্টেজ কত, এখানে কোনোভাবে PRT/100 করার দরকার নেই, এসআই পার্সেন্টেজ কত, 1 টাকায় 1 টাকা সুদ, যত টাকা রাখছি তত টাকাই সুদ, তার মানে 100% আমার সুদ হয়ে যাচ্ছে, 100%। আর এসআই পার্সেন্টেজ কী করে নির্ণয় করা হয়, রেট পার্সেন্টেজের সঙ্গে টাইম গুণ করে, তাহলে ইনটু হয়ে গেল কি 100%, এখানেও পার্সেন্টেজ চিহ্ন, এখানেও পার্সেন্টেজ চিহ্ন, কোনো দরকার নেই। আমার 5 বছরের গল্প বলা হয়েছে, টাইম কত বলা হয়েছে, 5 বছরের গল্প বলা হয়েছে, তাহলে সুদের হার আরের ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে 100 বাই কী হয়ে যাবে, টাইম মানে হচ্ছে 5, তোমার 20% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
অপশান সি। নেক্সট প্রশ্ন বলছে এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে, এ একা কাজটি 20 দিনে করলে বা বি একা কতদিনে কাজটি শেষ করবে। তাহলে যখনই এই গল্প থাকবে যে এ আর বি একসাথে একটি কাজ 12 দিনে করছে, এ একা সেই কাজটা করছে 20 দিনে, তাহলে বি একা কত দিনে করবে। কোনো রকম এলসিএম করার কোনো দরকার নেই, ফর্মুলা ডাইরেক্ট মনে রাখবো যে এ প্লাস বি কোনো একটা কাজ যদি এক্স দিনে করে, এ একা সেই কাজটা যদি ওয়াই দিনে করে, তাহলে সবসময় বি সেই কাজটা করবে কত দিনে, তাহলে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স দিনে। তাহলে এখানে এক্সের ভ্যালু কত 12, ওয়াইয়ের ভ্যালু কত 20, তাহলে 12 ইন্টু 20, আর 20 মাইনাস 12 করলে কত 8, 4কে দিয়ে 4 দুগুণে 8, 4 3 12, 2 এখানে 10, তাহলে বি একা সেই কাজটি কত দিনে করবে, 30 দিনে করবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে দেখো পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস ইজিক্যাল টু টি বাই ইউ ইজিক্যাল টু 2/3, তাহলে পি প্লাস আর প্লাস টি বাই এস কিউ প্লাস এস প্লাস ইউ এর ভ্যালু নির্ণয় করতে হবে। কিচ্ছু বলার নেই, কোনো করার কিছুই দরকার নেই। এখানে দেখো পি বাই কিউ আছে, এখানে আর বাই এস আছে, এখানে টি বাই ইউ আছে, ইজিক্যাল টু বলা হয়েছে 2/3। সবসময় মনে রাখবো যখন এই ধরনের একটা রেশিওর গল্প বলা থাকবে তখন আমি মনে রাখবো যে এই লবে যারা বসে দেখো পি আর টি এদের প্রত্যেকের ভ্যালুই আমি ধরবো কি 2, এদের প্রত্যেকের ভ্যালু কত 2। কিউ এস ইউ এদের প্রত্যেকের ভ্যালু কত 3, এদের প্রত্যেকের ভ্যালু কত 3। তাহলে এবার তখন নির্ণয় করতে হবে পি প্লাস আর প্লাস টি, তাহলে পি প্লাস আর প্লাস টি, পি প্লাস আর প্লাস টি মানে কী হবে 2 প্লাস 2 প্লাস 2, 2 প্লাস 2 প্লাস 2। আর দেখো কিউ প্লাস এস প্লাস ইউ মানে 3 প্লাস 3 প্লাস 3। ইজ নট ইট, বলো একদম ঠিক। তাহলে যখনই এদের যোগ করা হচ্ছে পি আর 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 টি, আর কিউ আর এস আর ইউ যোগ করা হচ্ছে, তাহলে 3টে 2 3টে 3 যোগ করা হচ্ছে, তার মানে আলটিমেট কি 3 3 তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এর ভ্যালু কত হবে 2/3 সঙ্গে সমান হবে। অঙ্ক করার কোনো দরকার নেই, অপশান সি চোখ বন্ধ করে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবো যে যদি পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস ইজিক্যাল টু টি বাই ইউ বলা থাকে, তাহলে এদের প্রত্যেকের ভ্যালু এদের প্রত্যেকের যোগফল মানে পি প্লাস আর প্লাস টি বাই কিউ প্লাস এস প্লাস ইউ এর সঙ্গে সমান হবে। এটা হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা, এটা তোমাদের আমি রেশিও চ্যাপ্টারে খুব ভালো করে শিখিয়েছিলাম যখন রেলের ক্লাস করেছিলাম। ওকে, তার পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস ইজিক্যাল টু টি বাই ইউ হলে তারা সবসময় প্রত্যেকের ভ্যালু এদের ইন্ডিভিজুয়াল যোগফল মানে কি লবের যোগফল প্লাস হরের যোগফলের রেশিওর সঙ্গে সমান হবে। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে হবে। এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে, এর ডাইরেক্ট ফর্মুলা কি, এর ডাইরেক্ট ফর্মুলা আমি বলতে পারি 4ab। ডাইরেক্ট ফর্মুলা কী বলতে পারি আমি দাদা 4ab, খুব ভালো করে মনে রাখবে 4ab হয়ে যাবে কারেক্ট আনসার। কী করে দাদা হলো এটা 4ab, কী করে হয়ে গেল? আমি যদি বলি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এর ফর্মুলা কী দাদা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি বিয়োগ করছি এখান থেকে, কী বিয়োগ করছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে এর ফর্মুলা কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যখন বিয়োগ করব তখন কী হবে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল আউট হবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, আর মাইনাস 2ab হয়ে যাবে প্লাস 2ab, আর এই 2ab প্লাস 2ab যোগ করলে কত হয়ে যাবে 4ab হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। 4ab ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অথবা আমি বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 4ab। এটা হচ্ছে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখি অ্যান্সার করা যেতে পারে যদি আমি ফর্মুলাটি ডাইরেক্ট মনে রাখি। ওকে, নেক্সট প্রশ্ন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যা 12, 18 এবং 24 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে তোমরা সাধারণত দেখে এটা ভাববে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে আমাকে দেখতে হবে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 1000, তাহলে আবার এদের লসাগু নির্ণয় করবো, লসাগু নির্ণয় করে 1000 দিয়ে 1000কে ভাগ করবো লসাগু দিয়ে, ওসব কিচ্ছু করার দরকার নেই, ওসব দিন ভুলে যাও। ওসব হচ্ছে বাচ্চাবেলায় শিখেছিলাম, এখন তুমি বড় হয়ে গেছো, এখন তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, দেখেই তোমায় আনসার করতে হবে। তাহলে আমার এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখতে পাচ্ছি প্রত্যেকেই দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কাছাকাছি, 4টে অপশানকে ইউজ করতে শিখতে হবে। আমায় শুধু দেখতে হবে এটুকু যে যা 12, 18, 24 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে যদি 12, 18, 24 দ্বারা বিভাজ্য, তাহলে এর ফ্যাক্টর দিয়ে বিভাজ্য হবে। তাহলে 18-র একটা ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি 9, তার মানে এই 9-এর ডিভিসিবিলিটি চেক করি, তাহলে আমি বলতে পারবো এদের মধ্যে 9 দিয়ে ডিভিসিবল যে ভদ্রলোক, যদি একজন ডিভিসিবল হয়, শুধুমাত্র একটা অপশান ডিভিসিবল হয়, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখো আমি 9-এর ডিভিসিবিলিটি রুল জানি যে সংখ্যা একটা পুরো সংখ্যার ডিজিটগুলো যে অঙ্কগুলো আছে ডিজিটগুলো আছে তাদের সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 1040 এর ডিজিটের সাম কত, ডিজিটগুলোর সাম কত 4 + 1 5, একে 9 দিয়ে ভাগ যায় না। 1020 যোগ করলে কত হয় 3, তার মানে এটাও 9 দিয়ে ভাগ যায় না। 1 + 5 যোগ করলে কত হয় 6, তাহলে 6 কি 9 দিয়ে ভাগ যায় না। 8 + 1 9, একমাত্র বি অপশানটি কারেক্ট আনসার, কারণ এই হচ্ছে একমাত্র 9 দিয়ে ভাগ যায়। তাহলে 9 দিয়ে ভাগ যায় মানে 12
18 24 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমার জানার দরকার নেই। আমার 9 দিয়ে ভাগ যাচ্ছে, বাকি কোনোটাই যাচ্ছে না, 4টে অপশানই তো আছে, এর বেশি তো অপশান নেই, তার মানে এই হবে কারেক্ট আনসার। বাকি নিয়ে ভাবতে হবে না তোমাদের যে 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তার মানে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তার মানে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এগুলো দিয়ে চেক করে দেখবো না, চেক করে দেখার কোনো দরকার নেই। 9 দিয়ে ভাগ যাচ্ছে, একটা অপশানই দেখতে পাচ্ছি, এটাই হবে কারেক্ট আনসার। তাহলে বাকিগুলো দিয়ে অবশ্যই ভাগ যাবে, ওটা নিয়ে তোমার ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, নেক্সট প্রশ্ন কী বলে, ধার্য মূল্যের 20% ছাড় দিয়ে একটি দ্রব্য বিক্রি করায়, ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়েছে এবং বিক্রি করেছে কত, 10% লাভ হয়েছে তার। বলে ধার্য মূল্য 1000 টাকা হলে তার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে যখনই ধার্য মূল্য মানে হচ্ছে এমপি মার্ক প্রাইস, এবং আমাকে নির্ণয় করতে হবে ক্রয় মূল্য মানে ক্রস প্রাইসের ভ্যালু। মার্ক প্রাইস দিয়ে দিয়েছে, কস্ট প্রাইসের ভ্যালু নির্ণয় করতে হবে, আমাকে 20% ছাড় মানে ডিসকাউন্টের গল্প বলা হয়েছে, প্রফিটের গল্প বলা হয়েছে। দেখি আমার মাথায় আসবে একটা গল্প, সেটা হচ্ছে এমপি বাই সিপি সবসময়, এমপি আর সিপি রেশিও সবসময় 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্টের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এই গল্পটা ভালো করে মনে রাখবে, তাহলে এই ধরনের প্রশ্ন সেকেন্ড অ্যান্সার হবে। ওকে, তাহলে এমপি বাই সিপি ইজ ইকাল টু কি 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে দেখো প্রফিট পার্সেন্টেজ কত বলা হয়েছে 20, আর ডিসকাউন্ট পার্সেন্টেজ বলা হয়েছে 20, আর প্রফিট পার্সেন্টেজ হলো 10। তাহলে এমপি বাই সিপি রেশিও কত হবে, 100 প্লাস 10 বাই 100 মাইনাস 20। তাহলে 110 বাই 80, তার মানে 11 বাই কত বলতে পারি 8। হ্যাঁ কি না বলে, একদম ঠিক। তাহলে এমপি আর সিপি রেশিও পেয়ে গেলাম। ধার্য মূল্য 1000 টাকা বলাই আছে, মানে এমপির ভ্যালু বলাই আছে, তার মানে 11-র ভ্যালু কত বলা হয়েছে 1000। তাহলে 8-এর ভ্যালু নির্ণয় করতে হবে। এখানে অ্যাপ্রক্স আনসার আসবে বাবা, এখানে অ্যাপ্রক্স আনসার আসবে 700, 800, 900, 800, মানে ডাইরেক্ট আনসার আসবে না, অ্যাপ্রক্স আনসার নিয়েছে এখানে। দেখো 11-র ভ্যালু হচ্ছে 1000, তাহলে 8-এর ভ্যালু অবশ্যই কী হবে না 800 অপেক্ষা কম হবে। 11-র ভ্যালু যদি 1000 হয়, তাহলে 8-এর ভ্যালু কী হবে, 800 অপেক্ষা কম হবে, 1000 বাই 11 ইন্টু 8। হ্যাঁ কি না, তাহলে 1000 বাই 11, দেখো এখানে কত বার যাচ্ছে 11, এখানে এখানে আমি দেখতে পাচ্ছি 9 বার পুরোপুরি যাচ্ছে, তাহলে 9 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ কি না, 90 পয়েন্ট সামথিং হবে। তাহলে যদি সেটা হয়, আমি দেখতে পাচ্ছি 8 9 কত 72, তার মানে 720 অপেক্ষা বেশি হবে। আমি অ্যাপ্রক্স আনসার নেবো, 700 আনসার বলা হয়েছে, অ্যাপ্রক্স আনসার নেবো। তাহলে এখানে আনসার কিন্তু আমাকে অ্যাপ্রক্স চেয়েছে, আমি অ্যাপ্রক্সই নেবো, এখানে লেখা নেই কিন্তু লিখে দেওয়া দরকার ছিল। এখানে অ্যাপ্রক্স আনসার হচ্ছে আমার নিতে হবে। তাহলে যেখানে অ্যাপ্রক্স আনসার আসবে সেখানে দেখে ভাববে না যেখানে আনসার কি ভুল আছে, এরকম ভাবার কিন্তু কারণ নেই। সবসময় কিন্তু পরীক্ষা এক্স্যাক্ট আনসার চায় না, অ্যাপ্রক্স আনসারও কিন্তু চেয়ে থাকে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 11 9 99, এখানে হচ্ছে 10 নম্বরে যাচ্ছে না, 90 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে 90 আর 720, তাহলে আমি 720তেই আমি স্টিক থাকবো, মানে 720 কাছাকাছি কী আছে 700 আছে। ওকে, চলো এই পরের প্রশ্ন। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলা হয় 24 বর্গ সেমি, তার আয়তন কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো ঘনক মানে হচ্ছে কি না কিউব, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কটা তল ঘনকের, টোটাল 6টা তল, এবং প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সেম। তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্র যদি এ স্কোয়ারে, তাহলে বলে থাকি যে ঘনকের 6টি তলের ক্ষেত্রফল আছে 6a², যার ভ্যালু কত বলা হয়েছে 24। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ স্কোয়ারের ভ্যালু কত, 4। তাহলে এর ভ্যালু কত হবে 2, মানে ঘনকের প্রত্যেকটা সাইডের লেন্থ হয়ে গেল 2। এবার ঘনকের আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তন সবসময় কী হয় না সাইডের হোল কিউব হয়, তাহলে এর কিউব মানে হচ্ছে কি 2-এর কিউব, তার মানে হচ্ছে 8 ঘন সেন্টিমিটার, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। আচ্ছা 0.1 0.1 0.1 প্লাস 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, তাহলে এটা যদি গুণ করতে হয় গুণ করেও করতে পারো, নাহলে এমনভাবে ভাবতে পারো যে 0.1 3বার আছে, মানে 0.1-এর হোল কিউব প্লাস 0.2-এর হোল কিউব, দ্যাটস ইট। তাহলে 0.1-এর হোল কিউব মানে 0.001, আর 0.2 হোল কিউব মানে 0.00, 2-এর কিউব করলে কত 8। ওকে, তাহলে যোগ করলে কত হবে 0.009, অপশান এ। নেক্সট প্রশ্ন। এক ব্যক্তিদের স্বাভাবিক গতি 3/4 গতিবেগে চললে গন্তব্যস্থলে 20 মিনিট দেরিতে পৌঁছায়। খুব ভালো একটা প্রশ্ন। স্বাভাবিক গতির 3/4 গতিবেগে, এর মানে কি? যখন এরকম একটা গল্প বলা থাকবে এই লাইনটার মধ্যে এই ভগ্নাংশ দিয়ে সব কিছু বোঝাচ্ছে। এবার স্বাভাবিক গতি যদি 4 থাকতো, একটু আগে তোমাদের বলেছি 3/4 এর মানেটা কি, 3/4 গুণ হওয়ার মানেটা কি গল্প বলেইছি তোমাদের। মানে স্বাভাবিক গতি সবসময় নিচে যে বোঝাচ্ছে সে যে স্বাভাবিক গতি বা অ্যাকচুয়াল স্পিড, তার অ্যাকচুয়াল স্পিড যদি 4 হতো, সে গেছে কোন স্পিডে না 3 স্পিডে, তাই তো? তাহলে এক ব্যক্তি তার স্বাভাবিক গতি 3/4 গতিতে চললে, মানে যদি 4 স্পিডে তার অ্যাকচুয়াল স্পিড হতো, সে গেছে এখন কি
তার 3 স্পিডে গেছে, মানে বর্তমান স্পিড বা প্রেজেন্ট স্পিড পিএস আমি লিখলাম, ওকে। সে 3 স্পিডে গেছে, সে 20 মিনিট দেরিতে পৌঁছেছে, ওকে। তাহলে গন্তব্যস্থলে পৌঁছতে তার স্বাভাবিক সময় কত লাগতো? তাহলে সবসময় আমি জানি যেখানে স্পিড রেশিও আছে, প্রেজেন্ট স্পিড আর অ্যাকচুয়াল স্পিডের মধ্যে রেশিও কত? 3:4। তাহলে স্পিড রেশিও 3:4 হয়, তাহলে টাইম রেশিও কী হবে? সবসময় মনে রাখবো ডিস্টেন্স 1 থাকলে স্পিড রেশিওর উল্টো করলে বা অনন্য কী হয়ে যাবে আমার কি আমার টাইম রেশিও। তাহলে টাইম রেশিও কী বলবো? 4/3, ইজ নট ইট। আর এই টাইম রেশিওর সবসময় হরে যে বসে আছে সে হচ্ছে কি অ্যাকচুয়াল টাইম। তাহলে 3 যদি আমার অ্যাকচুয়াল টাইম হয়, তাহলে 4 হচ্ছে আমার প্রেজেন্ট টাইম। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? না 1। আর 1-এর ভ্যালু কত বলা হয়েছে? 20। তাহলে 1-এর ভ্যালু যদি 20 হয়, 1-এর ভ্যালু যদি 20 হয়, আমার নির্ণয় করতে হবে কি স্বাভাবিক সময়, তার মানে অ্যাকচুয়াল টাইম মানে 3-এর ভ্যালু কত হবে? 60। তাহলে স্বাভাবিক সময় আমার 60 মিনিট মানে 1 ঘন্টা লাগার কথা। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে, একটি শহরের জনসংখ্যা 10,000, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এই গল্পটা হচ্ছে সেই গল্পটার সঙ্গে সমান যে গল্পটা আমি এখানে বুঝিয়েছিলাম তোমাদের, যে কত গুণ হচ্ছে। যে এই গল্পটা খুব ভালো করে বুঝতে পারবে একবার, তার এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা হবে না। 20% বাড়ানো হয়েছে, 10% বাড়ানো হয়েছে, 20% কমানো হয়েছে, 10% কমানো হয়েছে, এই গল্প থাকলে আমি ভগ্নাংশ নিয়ে ভাববো যে জিনিসটার ভ্যালু কত গুণ হয়েছে, জিনিসটার ভ্যালু কত গুণ হয়েছে। সে যদি একবার বুঝে যাবে গল্প, তাহলে আর জীবনে এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো কী বলা হয়েছে এখানে প্রশ্নে, আমি দেখতে পাচ্ছি কোথায় গেল, আচ্ছা বলছে একটি শহরের জনসংখ্যা 10,000, খুব ভালো কথা। সেটা কী হয়েছে না 10% বৃদ্ধি পেয়েছে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10, মানে 10-এ 1 বৃদ্ধি পাচ্ছে, মানে 11-র 10 গুণ হচ্ছে। প্রত্যেক বছর জনসংখ্যা 11-র 10 গুণ হচ্ছে। তাহলে প্রথম বছর পর জনসংখ্যা কত হবে? না ইন্টু 11-র 10 হবে। আবার প্রথম বছর পর থেকে দ্বিতীয় বছরে যখন যাব, সেকেন্ড ইয়ারে যখন যাব, তখন আবারও 11-র 10 গুণ হবে। তাহলে আলটিমেট কত হলো? আলটিমেট কত হলো না 10,000 ছিল, সেটা দুবার 11-র 10 গুণ হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল 2 বছর পর জনসংখ্যা। তাহলে দেখো 10 কতবার কাটাকুটি হচ্ছে এখানে? দুবার। এখানে দেখো 2 শূন্য কাটাকুটি হয়ে গেল, 11 × 11 হচ্ছে 121, তার পাশে 2 শূন্য কোথায় আছে? অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলছে এ বি সি যথাক্রমে 50,000, 40,000 এবং 30,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে মোট 1,20,000 টাকা লাভ হলো, বি কত টাকা পাবে? তাহলে যখন আমি দেখছি প্রত্যেকের টাকা সমান টাইম খাটছে, দেখো এ এর টাকাও 1 বছর, বি এর টাকাও 1 বছর, আর সি এর টাকাও 1 বছর খাটছে, তাহলে তখন আমি মনে রাখবো এদের ইনভেস্টমেন্ট রেশিও হিসেবে প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও বা লাভ্যাংশের অনুপাত, প্রফিট রেশিও = কী হয়ে যাবে না ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কি? দেখো প্রত্যেকের পিছনেই 4টে করে শূন্য, 4টে করে শূন্যর কোনো দরকার নেই, উড়িয়ে দাও। তাহলে প্রফিট রেশিও হয়ে গেল 5:4:3, দ্যাটস ইট। তাহলে টোটাল কত প্রফিট হচ্ছে? 5/4 9, 3 12। তাহলে 12-র ভ্যালু কত বলা হয়েছে? 1,20,000, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে বিয়ের কত লাভ আমার নির্ণয় করতে হবে। তাহলে এখানে 12 থেকে 1,20,000 মানে কত গুণ? তাহলে 12 থেকে হচ্ছে 1,20,000 হয়েছে, তো আমি এখানে বলতে পারি 12কে আমি কত বলতে পারি না 10,000 গুণ বলতে পারি, হ্যাঁ কি না? বলতে পারি তো। তাহলে 12 যদি 10,000 গুণ হয়ে 1,20,000 হয়, তাহলে আমি বলতে পারি যে 4 কত গুণ হবে? 4 কত গুণ হবে? তাহলে বিয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে বিয়ের ভ্যালু কত? 4, তো 4কে 10,000 গুণ করলে কত হবে? 40,000, দ্যাটস ইট। কোথায় আছে? অপশান বি। নেক্সট প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 12 দ্বারা বিভাজ্য? বলো। 12 দ্বারা বিভাজ্য আমি বলেছি, 12 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটাকে 4 দিয়ে বিভাজ্য হতে হবে, সংখ্যাটাকে 3 দিয়ে বিভাজ্য হতে হবে। ইটস নট এগুলো একদম ঠিক। তাহলে 4 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য কি হতে হয় না একটা সংখ্যার লাস্ট দুখানা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে কি বলবো? লাস্ট দুখানা ডিজিট দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেটাই 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 40 4 দিয়ে ভাগ যায়, 32 4 দিয়ে ভাগ যায়, 38 যায় না, 34 যায় না। তাহলে বি আর ডি এর মধ্যে কোনোটা অ্যান্সার হতে পারে না, কিন্তু এ আর সির মধ্যে কনফিউশন। তাহলে 3-এর গল্প ভেবে নিই একবার। 3-এর গল্প কী বলে না ডিজিটগুলোর সাম যদি 4 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। 4 + 4 যোগ করে কত হয়? 8। তাহলে এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 4 আর 3 7 আর 2 9, 9 3 দিয়ে ভাগ যায়, তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আমি যদি এখানের প্রথমেই 3 দিয়ে আগে চেক করতাম, তাহলে আমি প্রথমেই ডাইরেক্ট আনসার এ পেয়ে যেতাম। একমাত্র এই ছিল অপশান
যে 3 দিয়ে ভাগ যেত, বাকি কোনোটাই 3 দিয়ে ভাগ যেত না। তার মানে আমি 3 দিয়ে চেক করলে প্রথমেই আনসার পেয়ে যেতাম, আমি 4 দিয়ে চেক করেছি বলে দুটো অপশানের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছিলো। তাহলে এটা পরীক্ষায় হবে তোমার, তুমি কখনও 3 দিয়ে আগে করবে, কখনও 4 দিয়ে আগে করবে, এটা কোনো ম্যাটার না। কিন্তু আমি সবসময় প্রেফার করবো, সবসময় তোমাদের বলবো যে সবসময় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের চেক আগে করবে। ওকে, তো সবসময় আগেই 4 বা 8 এইসব নিয়ে আগে ভাববে না, 3 নিয়ে ভাববে। 3 আবার 9 প্রাইম নাম্বার নয়, কিন্তু 9 দিয়েও ভাবতে পারো, ঠিক আছে, যেমন আগেরটা হয়ে গেল 9 দিয়ে। তো 3, 9, 7 এগুলো সবসময় আগে তোমাদের ক্লিক করা উচিত মাথায়, যে এগুলোর ডিভিজিবিলিটি আগে চেক করি। ওকে, দেখো প্রশ্ন কী বলা হয়েছে, যে রেখা, সঞ্জয় এবং পুনাম একটি ব্যবসা শুরু করার জন্য যথাক্রমে 1060 টাকা, 1730 টাকা এবং 1710 টাকা বিনিয়োগ করেছে। যদি বছরের শেষে লাভ 1150 টাকা, তাহলে লাভের মধ্যে পুনামের ভাগ নির্ণয় করতে হবে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি টাইম প্রত্যেকের জন্য ফিক্স, সেটা হচ্ছে 1 বছর, 1 ইয়ার। তাহলে যখনই টাইম ফিক্স থাকবে তখন আমি কি বলেছি না, যেটা হবে প্রফিট রেশিও, সেটা কার সঙ্গে সমান হবে না, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে সমান হবে। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত, এখানে প্রত্যেকের পাশে দেখছি একটা করে শূন্য, ক্যান্সেল আউট করে দাও। ইকুয়াল শূন্য থাকলে সেগুলোকে আগে উড়িয়ে দেবে। তার মানে 106:173:171 হচ্ছে তার ইনভেস্টমেন্ট রেশিও। ওকে, কাটাকুটি করার দরকার নেই, দেখতে পাচ্ছ কাটাকুটি করতে অসুবিধা হচ্ছে, করবে না, ডাইরেক্ট এখানে যোগ করে দাও। টোটাল প্রফিট কত হচ্ছে না, এখানে 1 আর 3 4 আছে, 10 0, থেকে 1, 7 14, 15 5, 450। তাহলে 450-এর ভ্যালু টোটাল প্রফিট কত বলা আছে, 1150 নির্ণয় করতে হবে পুনমের ভাগ। তাহলে পুনম তো লাস্টে বসেছিল, তাই তো, তাহলে 171 ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 171 ভ্যালু কত হবে, তাহলে 1150/450 ইন্টু 171, দ্যাটস ইট। এবার দেখো এই 171 ভদ্রলোক 9 দিয়ে ভাগ যায় একদম, 7 2 9, 9 হচ্ছে কত, 9 1 9, এখানে হচ্ছে 9 9 81, 19 9 171 সবাই জানি আমরা, এখানে হচ্ছে 50। তাহলে দেখো শূন্য কেটে গেল, 5 কেজি কত কত যাচ্ছে না, 5 23 115। তার মানে 23 × 19, তাহলে 23 × 19 করলে আমি ইউনিট কত পাবো, 9 3 27, 7 পাবো। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, করার কোনো দরকার নেই, ইউনিট দিয়ে আনসার হয়ে গেল, গুণ করতে সময় নষ্ট করার কোনো দরকার নেই। নেক্সট প্রশ্ন, আচ্ছা এই ছিল আমার, আচ্ছা টোটাল এই সেটটা 31টা প্রশ্ন ছিল, একটি প্রশ্ন অধিক ছিল, আমি একটি প্রশ্ন তোমাদের সলিউশন করে দিয়েছি। নেক্সট মক 3 আমাদের আসবে 8 তারিখ, মানে রবিবার। ঠিক আছে, 8 তারিখ রবিবারে তোমাদের আমি মক টেস্ট 3 টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমরা টেলিগ্রাম চ্যানেলের নাম কি, আরপি ম্যাথস গুরুকুল, তোমরা জয়েন করে যাবে এবং এখানেই তোমরা মক পিডিএফ পাবে। আর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সেখানেও তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কবে কবে মক নেওয়া হচ্ছে। ওকে, তো চলো আজকে আমাদের এখানেই শেষ করলাম, টাটা বাই বাই। অবশ্যই শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব তোমরা করেই দেবে। চলো টাটা।